গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি কোষচক্রের বাকি অংশটুকু সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হলো কোষচক্রের নিয়ন্ত্রণ বা রেগুলেশনস অফ সেল সাইকেল। তবে তার আগে আমি অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজিক চলনের মলিকুলার মেকানিজমস বা আণবিক তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, আগের দিনে আমি আলোচনা করেছিলাম বা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এই মাইটোটিক অ্যাপারাটাস তৈরি হয় বেম স্পিন্ডেল নিয়ে। বেম স্পিন্ডেল সাধারণত সৃষ্টি হয় সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রিওজোমে যে সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওলের মধ্যে থাকে হচ্ছে এমটিওসি বা মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার। এই মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার থেকে বিভিন্ন ধরনের অনুনালিকা তৈরি হয় বা মাইক্রোটিউবিউল তৈরি হয়। সেই মাইক্রোটিউবিউল গুলো বিভিন্ন ধরনের তন্তু বা ফাইবার তৈরি করতে পারে। সাধারণত 3 প্রকার ফাইবার আমার এই কোষ বিভাজনে কাজে লাগে। যেমন প্রথম প্রকার হচ্ছে যে তন্তুটি আমার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, যেটিকে বলা হয়ে থাকে ক্রোমোজোমাল তন্তু বা কাইনেটোকোর ফাইবার। কারণ এটি প্রত্যেকটি ক্রোমাটিডের উভয় পার্শ্বে যে কাইনেটোকোর প্রোটিন জমা হয় তার সাথে গিয়ে কিন্তু এরা সংযুক্ত হয়। এছাড়াও থাকে হচ্ছে পোলার ফাইবার বা মেরুতন্তু, যেটি একটি মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে এবং এর সাথে কোনো রকম ক্রোমোজোম সংযুক্ত থাকে না। এছাড়া আর থাকে হচ্ছে অ্যাস্ট্রাল ফাইবার, যেগুলো সেন্ট্রিওল থেকে বা সেন্ট্রোজোম থেকে কোষ চক্রের দিকে কোষ পর্দার দিকে বিস্তৃত থাকে এবং কোষ পর্দার সাথে এই সেন্ট্রোজোমকে সংযুক্ত রাখে যাতে তারা নিজেদের অবস্থানে ঠিক থাকে। আচ্ছা, দেখো, কাইনেটোকোর ফাইবার কিন্তু দুটি ক্রোমাটিডের সাথে আলাদা আলাদা ভাবে, মানে এক মেরু থেকে একটা কাইনেটোকোর ফাইবার একটি ক্রোমাটিডের সাথে যুক্ত হয়, একটি ক্রোমাটিডের কাইনেটোকোরের সাথে যুক্ত হয়। অপর প্রান্তের বা অপর মেরুর আরেকটি কাইনেটোকোর ফাইবার আবার ওই ক্রোমোজোমেরই আরেকটি ক্রোমাটিড, আরেকটা সিস্টার ক্রোমাটিডের সাথে এটা কিন্তু যুক্ত হয়। সুতরাং এই দুটো কাইনেটোকোর ফাইবার কিন্তু বিচ্ছিন্ন। কিন্তু পোলার ফাইবারকে কিন্তু নিরবচ্ছিন্ন বলা হয়, অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভাবে নিরবচ্ছিন্ন ভাবে থাকলেও এরা কিন্তু নিরবচ্ছিন্ন নয়। এরা কিন্তু মেটাফেজিক প্লেট অংশে এরা কিন্তু একে অপরের সাথে ওভারল্যাপ করে থাকে। অর্থাৎ এক মেরুর থেকে একটি পোলার ফাইবার সৃষ্টি হয়ে ওই মেটাফেজিক প্লেটে আসে, আরেক মেরুর থেকে আরেকটা পোলার ফাইবার তৈরি হয়ে এই মেটাফেজিক প্লেটে এসে তারা একে অপরকে জড়িয়ে পেঁচিয়ে থাকে বা ওভারল্যাপ করে থাকে। কখনোই কিন্তু নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হয় না এই পোলার ফাইবার। আচ্ছা, আরেকদিন বলেছিলাম যে অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজিক চলন দু প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যানাফেজ এ এবং দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যানাফেজ বি। অ্যানাফেজ এ চলনের ক্ষেত্রে কি হয়, যে এই যে কাইনেটোকোর ফাইবার বা ক্রোমোজোমাল তন্তুটা আছে সেটা কিন্তু আকারে ছোট হতে থাকে। কেন না, এই টিউবিউলের অণুগুলোর বিযুক্তির জন্য। সেটা আমি পরে আসছি সেই সম্বন্ধে আলোচনায়। সুতরাং অ্যানাফেজ এতে কাইনেটোকোর ফাইবারটা ছোট হতে থাকে, যার ফলে কি হয়, ক্রোমোজোমগুলো কিন্তু মেরুর দিকে অগ্রসর হয় বা ক্রোমাটিডগুলো পৃথকীকৃত হয়ে এরা মেরুর দিকে অগ্রগতি বা অগ্রসর হয়। অ্যানাফেজ বি চলনের ক্ষেত্রে হয় সেটা হলো কিছুই না, যে এই যে পোলার ফাইবারটা আছে এর আকারটা বৃদ্ধি পায়। কাইনেটোকোর ফাইবারের আকার একই থাকে, কিন্তু পোলার ফাইবারের আকার বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, দুটি মেরু পরস্পর থেকে দূরে সরে যায়, যার ফলে কিন্তু ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও বিজ্ঞানীরা মনে করেন যে এই দুটি চলনই কিন্তু একসাথে করতে থাকে, অ্যানাফেজ এ এবং অ্যানাফেজ বি এর সম্মিলিত চলনের বা মুভমেন্টের ফলেই কিন্তু আমার এই অ্যানাফেজিক মুভমেন্ট সম্পন্ন হয়। তাহলে আসো আমরা দেখে নিই এই মলিকুলার মেকানিজমস বা আণবিক তত্ত্ব সম্পর্কে। এবার আমরা জানব অ্যানাফেজীয় চলনের মলিকুলার মেকানিজম সম্পর্কে। দেখো, প্রত্যেকটি প্রত্যেকটি কাইনেটোকোর ফাইবার বা কাইনেটোকোর তন্তু অথবা ক্রোমোজোমাল তন্তুর কিন্তু দুটি প্রান্ত থাকে। একটি হচ্ছে প্লাস প্রান্ত, একটি হলো প্লাস প্রান্ত যেটি ক্রোমাটিডের সঙ্গে সংযুক্ত থাকে
এবং আরেকটি হচ্ছে মাইনাস প্রান্ত, যেটি সেন্ট্রোজোমের সঙ্গে সংযুক্ত থাকে। প্লাস প্রান্তটি ক্রোমোজোমের উপরে বা ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার অংশে যে কাইনেটোকোর প্রোটিনস থাকে, এই কাইনেটোকোর প্রোটিনসের সাথে সংযুক্ত থাকে, এবং মাইনাস প্রান্তটি থাকে সেন্ট্রোজোমের এমটিওসির সাথে বা মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টারের সাথে। প্রত্যেকটি ফাইবার বা প্রত্যেকটি তন্তু সাধারণত মাইক্রোটিউবিলস দিয়ে তৈরি হয় বা অনুনালিকা দিয়ে তৈরি হয়। এই অনুনালিকার গঠনকারী এককগুলি হচ্ছে টিউবিউলিন। সাধারণত দুই ধরনের টিউবিউলিন দেখা যায়, এক হচ্ছে আলফা টিউবিউলিনস, আর একটা হচ্ছে বিটা টিউবিউলিনস। এই দুই ধরনের টিউবিউলিনস অণু কিন্তু দেখা যায়। আচ্ছা, তা এই টিউবিউলিনসগুলোই কিন্তু পরস্পর একটার উপর আরেকটা এভাবে সজ্জিত হয়ে কিন্তু এই ধরনের ফাইবারসগুলো তৈরি হয় বা বেম তন্তুগুলো গঠিত হয়। সেটা ক্রোমোজোমাল তন্তুই হোক বা পোলার ফাইবার হোক বা মেরুতন্তুই হোক বা অ্যাস্ট্রাল ফাইবারই হোক, যাই হোক না কেন, তো এইভাবে কিন্তু এরা তৈরি হতে থাকে। এবং এই যে কাইনেটোকোরের এই যে ক্রোমোজোমের যে অ্যানাফেজীয় চলন, এটা কিন্তু সব ডিপেন্ড করে এই টিউবিউলিন অণুগুলির সংযুক্তকরণ এবং বিযুক্তকরণের উপরে। আচ্ছা, দেখো এই যে অ্যানাফেজীয় চলনের মলিকুলার মেকানিজম অনুসারে দুটি মতবাদ প্রচলিত রয়েছে। একটি মডেল হচ্ছে রিলিং ইন মডেল, আরেকটি মতবাদ হচ্ছে প্যাকম্যান মডেল। তা রিলিং ইন মডেল অনুসারে বলা হয় যে ক্রোমোজোমাল তন্তুর মাইনাস প্রান্ত থেকে কিন্তু টিউবুলিন ইউনিটসগুলো বিযুক্তি ঘটে, যার ফলে কিন্তু কাইনেটোকোর ফাইবারটা আস্তে আস্তে ছোট হতে থাকে। এবং প্যাকম্যান মডেলের ক্ষেত্রে বলা হয় প্লাস এন্ড, বা যেই অংশটা ক্রোমোজোমের সাথে যে প্রান্তটা সংযুক্ত সেই অংশ থেকে বিযুক্তিকরণ ঘটে টিউবুলিন অণুর, যার ফলে কিন্তু কাইনেটোকোর ফাইবার ছোট হয়। আচ্ছা, দেখো প্রথমে হচ্ছে রিলিং ইন মডেল, যে মডেলে বলা হয় যে এক ধরনের মলিকুলার মোটরস, মানে নাম করেছিলাম মলিকুলার মোটরস দু ধরনের হয়, ডায়ানিন এবং কাইনেসিন এবং ডায়ানিন। এক্ষেত্রে কাইনেসিন কাজে লাগে। রিলিং ইন মডেলের ক্ষেত্রে এক ধরনের কাইনেসিন যার নাম হচ্ছে KLP10A, এই ধরনের কাইনেসিন মলিকিউল কিন্তু এই মাইনাস প্রান্তে এসে সংযুক্ত হয় এই ক্রোমোজোমাল তন্তু। এই মাইনাস প্রান্তে সংযুক্ত হওয়ার পরে এর সেন্ট্রোজোম অংশে কিন্তু এক ধরনের ক্যালসিয়াম কন্টেইনিং ভেসিকেলস বা ক্যালসিয়ামের থলি থাকে। এই ক্যালসিয়াম কন্টেইনিং ভেসিকেলস থেকে ক্যালসিয়াম আয়নের রিলিজ ঘটে সেল সিগন্যালিং প্রসেসের মাধ্যমে। এই ক্যালসিয়াম আয়নের রিলিজের ফলে ক্যালসিয়াম আয়নের সাথে কিন্তু এরা সংযুক্ত হয়, এই কাইনেসিন মলিকিউলসগুলো। সাধারণত বিভিন্ন ধরনের মানে মুভেবল প্রোটিনসগুলোর কিন্তু মলিকুলার ফ্যাক্টরস বা কোফ্যাক্টর হিসেবে কিন্তু ক্যালসিয়াম আয়ন খুব উপযোগী। যেমন পেশির ক্ষেত্রে অ্যাক্টিন মায়োসিন, ট্রোপোমায়োসিন, এক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম আয়ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সুতরাং যখন এই কাইনেসিনের সাথে এই ক্যালসিয়াম আয়ন সংযুক্ত হয়, তখন কিন্তু তারা এর মোশনের জন্য একটা এটিপিকে ব্রেকডাউন করে এডিপি আর ফসফেটে পরিণত করে, এবং তার থেকে যে এনার্জি রিলিজ হয় সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এরা কিন্তু এই মাইনাস প্রান্ত থেকে এক একটা করে টিউবিউলিন সাব ইউনিট এই ক্রোমোজোমাল তন্তুর থেকে বিযুক্ত করতে থাকে বা ডিলিট করতে থাকে, একটা একটা করে এভাবে এলিমিনেট করতে থাকে। যত এলিমিনেট করতে থাকে তত কিন্তু কাইনেটোকোর ফাইবারের দৈর্ঘ্য আস্তে 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 এভাবে ছোট হয় বা ক্রোমোজোমাল তন্তুর আকৃতি কিন্তু ধীরে ধীরে ছোট হয়। যত ছোট হয় ততই কিন্তু এই ক্রোমাটিডসগুলো মেরুবর্তী একটা চলন দেখা যায়। এইভাবে কিন্তু তারা মেরুর দিকে গমন করতে থাকে, এইভাবে তারা মেরুর দিকে অগ্রসর হতে থাকে। আচ্ছা, আর ঠিক একই ধরনের মডেল যেটাকে বলা হয় প্যাকম্যান মডেল, প্যাকম্যান মডেলও কিন্তু ঠিক একই রকম ভাবে কাজ করে, শুধু এর ক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে এর প্লাস প্রান্ত থেকে বিযুক্তিকরণ ঘটে। প্লাস প্রান্তে কি হয়, KLP59C কাইনেসিন নামক এক ধরনের কাইনেসিন অণু এই প্লাস প্রান্তে যুক্ত হয়। এও কিন্তু ঠিক একই রকম ভাবে ক্যালসিয়াম আয়নের সাথে সংযুক্ত হয়ে এটিপিকে ব্রেকডাউন করে এডিপি এবং ফসফেটে পরিণত করে, এবং যে এনার্জি রিলিজ করে সেই এনার্জি রিলিজের ফলে এরা কিন্তু এই টিউবিউলিন অণুগুলোকে মানে সাব ইউনিটগুলোকে বিযুক্ত করতে থাকে, যার ফলে কিন্তু কাইনেটোকোরের আকৃতি ছোট হয় এবং ক্রোমোজোমটা বা পৃথকীকৃত ক্রোমাটিডসগুলো মেরু প্রান্তে এসে উপস্থিত হয়।
বিজ্ঞানীরা মনে করেন এই দুটি মডেলই, আচ্ছা এই মডেলটাকে প্যাকম্যান মডেল কেন বলা হয়, কারণ প্যাকম্যান বলে এক ধরনের গেম আছে, সেই গেমে দেখা যায় যে একটি মাছ তার খাবারগুলোকে বা তার পয়েন্টসগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে খেতে 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 যেন এগিয়ে যায়। ঠিক এখানেও মনে করা হয় যে যেন ক্রোমাটিডসের কাইনেটোকোরগুলো টিউবুলিন সাবিনগুলোকে পরস্পর খেতে 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 যেন মেরুর দিকে এগিয়ে যায়, ওই জন্য এর নাম হচ্ছে প্যাকম্যান মডেল বলা হয়। দেখো এইখানে প্যাকম্যান মডেল অনুসারে দেখো এইভাবে কিন্তু এগিয়ে গিয়ে এবার ছোট হচ্ছে দেখো, এবং ক্রোমোজোমগুলো কিন্তু পরস্পর থেকে দূরে সরছে এবং মেরুর দিকে অগ্রসর হচ্ছে। এটা একটা মার্কার আমি ইউজ করেছি, দেখো এটা মার্কার। দেখো রিলিংইন মডেলের ক্ষেত্রে মার্কারটা দেখো এই কাইনেটোকোর থেকে যত দূরত্ব ছিল এই ছোট হওয়ার পরেও কিন্তু তত দূরত্ব আছে, কিন্তু মাইনাস প্রান্ত থেকে কিন্তু এই মার্কারের দৈর্ঘ্যটা কিন্তু ছোট হয়ে গেছে, তার মানে মাইনাস প্রান্ত থেকেই বিযুক্তিকরণ ঘটছে। ঠিক একই রকমভাবে দেখো এখানে প্লাস প্রান্ত, এখানে একটা মার্কার আমি দেখিয়েছি, এই মার্কারটা প্যাকম্যান মডেলের ক্ষেত্রে দেখো দেখো মাইনাস প্রান্ত থেকে কিন্তু মার্কারের দূরত্ব যা, তারপরের ছবি দেখো কিন্তু প্লাস প্রান্ত থেকে কিন্তু দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে, তার মানে প্লাস প্রান্ত থেকে বিযুক্তিকরণ ঘটেছে। দেখো বিজ্ঞানীরা মনে করেন যে এই দুটো মডেলই কিন্তু একসাথে কাজ করেই কিন্তু অ্যানাফেজ এ চলনে সহায়তা করে। এই দুটো মডেলের মাধ্যমেই কিন্তু একসাথে ঘটে, দুটোই কিন্তু একসাথে ঘটে এবং যার ফলে অ্যানাফেজ এ চলনে সম্পন্ন হয়। আর অ্যানাফেজ বি চলনে সম্পন্ন হয় কি করে, দেখো এই যে বিযুক্ত টিউবুলিন অণুগুলো দেখছো, এই বিযুক্ত টিউবুলিন অণুগুলো যেগুলো ডিলিটেড মানে এগুলো এখান থেকে এলিমিনেট হয়েছে, সেগুলো কিন্তু আবার এই কি বলে এই পোলার ফাইবার বা মেরুতন্তুতে এসে এরা সংযুক্ত হতে পারে, এখানে এসে সংযুক্ত হতে পারে, অ্যাড হতে পারে, যার ফলে কি হয় পোলার তন্তু বা মেরুতন্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং দুটি মেরু পরস্পর থেকে দূরে সরে, যার ফলে কিন্তু ক্রোমোজোমগুলো পৃথকীকৃত হয়ে পড়ে পরস্পরের থেকে। দেখো বিজ্ঞানীরা মনে করেন যে মেটাফেজ দশাতেও কিন্তু এই ধরনের প্রক্রিয়া কার্য সম্পাদন করে। তবে কি হয় মেটাফেজ দশায় কি হয় যে এর মাইনাস প্রান্ত থেকে কিন্তু টিউবুলিন অণুগুলো বিযুক্ত হয়ে আবার প্লাস প্রান্তে এসে যুক্ত হয়ে যায়, যার ফলে কি হয় এখানে বিযুক্তকরণ এবং যুক্তকরণ দুটি একসাথে চলতে থাকে বলে এর কিন্তু দৈর্ঘ্য বাড়েও না কমেও না, একই জায়গায় স্থির থাকে, যার ফলে কিন্তু ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেটে পরস্পরভাবে স্থির থাকে এবং সজ্জিত থাকে, পরস্পর থেকে আলাদা হয় না। আচ্ছা এই আমরা জানলাম হচ্ছে কোষ বিভাজন এবং কোষ চক্রের বিভিন্ন রকম ঘটনাবলী সম্পর্কে। এবারে আমরা জানব এই কোষ চক্রকে নিয়ন্ত্রণকারী যে ব্যবস্থাপনা সেই সম্বন্ধে বা সেল সাইকেল রেগুলেশন সম্পর্কে। দেখো সেল সাইকেল রেগুলেশন বা কোষ চক্রের নিয়ন্ত্রণের জন্য কতগুলি ফ্যাক্টরস কিন্তু এর জন্য দায়ী। এই ফ্যাক্টরসগুলো সাধারণত 4-5 প্রকারের হয়, এখানে 4 প্রকারের হয়। যেমন প্রথম হচ্ছে ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর, যাকে বলে থাকে এমপিএফ, যেটি কিন্তু মাইটোসিস সম্পন্ন করতে সহায়তা করে। দ্বিতীয় হচ্ছে এস ফেজ অ্যাক্টিভেটর, যেটা কিন্তু সাধারণত এস ফেজকে অ্যাক্টিভেট করে, এস ফেজ সম্পাদন করতে বা সংশ্লেষ দশা সম্পাদন করতে কাজে লাগে। তৃতীয় হচ্ছে এম ফেজ ডিলেইং ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কিন্তু এমপিএফ গঠনে বাধা দান করে। এবং চতুর্থ হচ্ছে P53 প্রোটিন রেগুলেটরস। এই রেগুলেটরসগুলো কিন্তু এই ফ্যাক্টরসগুলো কিন্তু প্রত্যেকেই এক ধরনের কাইনেজ উৎসেচক দ্বারা কিন্তু তৈরি হয়, এবং এই কাইনেজ উৎসেচকগুলি কিন্তু বিভিন্ন ধরনের রেগুলেটর প্রোটিনস, যেগুলো মাইটোসিস বা এস দশা বা কোষচক্রের বিভিন্ন দশা নিয়ন্ত্রণকারী মানে প্রোটিনসগুলোকে কিন্তু ফসফোরাইলেট অথবা ডিফসফোরাইলেশনের মাধ্যমে, ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো ফসফেট গ্রুপ অ্যাড করা, ডিফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট গ্রুপকে ডিলিট করে দেওয়া। সুতরাং ফসফেট গ্রুপ অ্যাডিশন এবং ডিলিশনের মাধ্যমে কিন্তু এইসব প্রোটিনস বা এনজাইমগুলোকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারে বা সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারে, এবং এরা কোষচক্রকে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা প্রথমেই আসি হচ্ছে ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর সম্পর্কে। ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টরকে বলা হয় মাইটোস্টিক প্রমোটিং ফ্যাক্টর বা কোষ বিভাজন অগ্রসরকারী শর্ত, যাকে বলা হয়ে থাকে। এই এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের কিন্তু আবার দুটি সাব ইউনিট থাকে, দুটি সাব ইউনিট নিয়ে তৈরি হয়। একটি প্রথম হচ্ছে P34 সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা এমফেস কাইনেজ। এটা কিন্তু এক ধরনের কাইনেজ উৎসেচক, যেটি কিন্তু ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশনে অংশগ্রহণ করে। এটি হচ্ছে অ্যাপোএনজাইম পার্ট হিসেবে কাজ করে, এবং তার সাথে যেটা কোএনজাইম পার্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে P45 সাইক্লিন বা এমফ্লেস সাইক্লিন।
এই সাইক্লিন এবং সিডিকে পরস্পর সংযুক্ত হয়ে একটা হলো এনজাইম তৈরি করে, যাকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যে কিন্তু এই মাইটোসিস সম্পাদন করতে সহায়তা করে বা কোষ বিভাজন সম্পন্ন করতে সহায়তা করে। তো এমপিএফ কিভাবে মাইটোসিস সম্পন্ন করে দেখো, প্রথমেই করতে পারি কন্ডেনসেশন অফ ক্রোমোজোম, মানে হচ্ছে ক্রোমোজোমকে ঘনীভূত করতে সহায়তা করে। কিভাবে ঘনীভূত করে না, যে নিউক্লিওজোম গঠনকারী যে হিস্টোন প্রোটিনস আছে না, এই হিস্টোন প্রোটিনস যে H1 সাব ইউনিট থাকে, এই H1 সাব ইউনিটকে ওরা ফসফোরাইলেশন করে দিতে পারে। আচ্ছা, এরা ক্রোমোজোমকে মেটাফেজিক প্লেট বা ইকুইটোরিয়াল প্লেন বা বিষুব অঞ্চলে কিন্তু এরা ক্রোমোজোমগুলিকে সজ্জিত করতেও কিন্তু সহায়তা করে। আচ্ছা, এমটিওসি বা ম্যাক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টারকে এরা বাধ্য করে বেম তন্তু তৈরি করতে। আচ্ছা, বিভিন্ন ধরনের মলিকুলার মোটরস যেমন কাইনেসিন, ডাইনিন, এইগুলোকেও কিন্তু অ্যানাফেজিক মুভমেন্ট করতে সক্রিয় করতে সহায়তা করে। এছাড়া কি করে, এরা পলিইউবিকুইটিনেশন অফ সিকিউরিন টু সেগ্রিগেট ক্রোমোজোম। এই যে আগের যখন বলেছিলাম যে সিকিউরিন কি করে, যে সেন্ট্রোমিয়ার অংশে কোহেসিন প্রোটিনগুলোকে রক্ষা করে সেপারেট উৎসেচকের হাত থেকে, সেটা কিন্তু অ্যানাফেজ দশায় কিন্তু এই সিকিউরিনটা বিনষ্ট হয় কিভাবে না, এই এমপিএফ এর মাধ্যমে। এমপিএফ কিন্তু এর পলিইউবিকুইটিনেশন বা ফসফোরাইলেশন ঘটায়, যার ফলে কিন্তু সিকিউরিনটা ভেঙে যায় এবং কি হয়, সেপারেট উৎসেচক সহজেই ভেঙে দিতে পারে কোহেসিনকে, যার ফলে দুটি ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ক্রোমাটিড। এছাড়াও এরা কি করতে পারে, ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার এনভেলপ বাই ফসফোরিলেটিং ল্যামিনস। ল্যামিনস কি দেখো, নিউক্লিয় পর্দা যেটা বলা হয় বিলুপ্তিকরণ এবং আবির্ভাবকরণ, এর কিন্তু দুটো শর্ত রয়েছে। যেমন বিলুপ্তিকরণের জন্য এর কিন্তু তিনটে স্তর থাকে, একটা হচ্ছে ফার্স্ট লেয়ার বা বহিঃকোষীয় বা বহিঃপর্দা, একটি অন্তঃপর্দা, দুটি পর্দার মাঝখানে ল্যামিনস ধরনের এক ধরনের প্রোটিন থাকে, যা কিন্তু এই নিউক্লিয় পর্দার গঠনটাকে ঠিকঠাকভাবে বিন্যস্ত রাখে। এই এমপিএফ কি করে, এই ল্যামিনস প্রোটিনগুলোকে ফসফোরাইলেশন করে দেয়। ফসফোরাইলেশন করে দেওয়ার ফলে এই ল্যামিনস প্রোটিনগুলো ভেঙে যায়, যার ফলে কিন্তু যে অন্তঃপর্দা এবং বহিঃপর্দাগুলো কিন্তু ছোট ছোট ভেসিকেলের আকারে ভেঙে গিয়ে এরা কিন্তু নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটায়। ঠিক যখন টেলোফেজ দশায় আসে, তখন কিন্তু টেলোফেজ দশা যখন আসে, তখন কিন্তু আবার এই ভেসিকলসগুলোর বা ল্যামিনস প্রোটিনগুলোর ডিফসফোরাইলেশন ঘটে, যার ফলে কিন্তু আবার ভেসিকলসগুলো একসাথে সংযুক্ত হয়ে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার এনভেলপ তৈরি করতে পারে। আচ্ছা, এই আমরা জানলাম এমফেজ প্রমোটিং ফ্যাক্টর সম্পর্কে। এইবার আমরা জানব এস ফেজ অ্যাক্টিভেটর কাকে বলে সেই সম্পর্কে। আচ্ছা দেখো, এই এস ফেজ অ্যাক্টিভেটর সাধারণত G1 দশায় সংশ্লেষিত হয় এবং এরা কিন্তু এস দশাকে সম্পন্ন করতে কাজে লাগে। দেখো, এস ফেজ অ্যাক্টিভেটরও কিন্তু দুটি সাব ইউনিট থাকে, একটা হচ্ছে P34CDK বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটা অ্যাপেনজাইম পার্ট, এবং তার একটা G1 সাইক্লিন, সেটা একটা কোএনজাইম পার্ট, দুটো মিলিত হয়ে হল এনজাইম, যেটাকে এস ফেজ অ্যাক্টিভেটর বলে। এটাও কিন্তু এক ধরনের কাইনেজ উৎসেচক, যে কিন্তু ফসফোরিলেশন ডিফসফোরিলেশন করতে পারে। দেখো, এরা কিভাবে সম্পন্ন করে এস দশা, অ্যাক্টিভেট ডিএনএ রেপ্লিকেশন এনজাইম বাই ফসফোরাইলেটিং দেম, মানে যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেসব এনজাইম দায়ী, যেমন গাইরেজ, টোপোআইসোমারেজ, হেলিকেজ, এসএসবি প্রোটিনস, এগুলোকে ফসফোরাইলেশন করেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশনকে এরা সক্রিয় করে। ইনিশিয়েট হিস্টোন সিনথেসিস, এরা হিস্টোন সিনথেসিসকে এরা ত্বরান্বিত করে বা শুরু করতে পারে। অ্যাক্টিভেট CDC2 জিন টু সিনথেসাইজ P45 সাইক্লিন, অর্থাৎ P45 সাইক্লিন প্রস্তুত করার জন্য যে CDC2 জিনটা দরকার তাকে সক্রিয় করে। অ্যাক্টিভেট সো মেনি প্রোটিনস রেগুলেট ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন ফর দ্য সিনথেসিস অফ আরএনএ এবং প্রোটিন, অর্থাৎ আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের জন্য যত ধরনের রেগুলেটিং ফ্যাক্টর দরকার তার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে সহায়তা করে। আচ্ছা দেখো, এইসব ফ্যাক্টরের সাথে যেসব কোএনজাইম পার্টটা থাকে তাকে বলা হয় সাইক্লিন। এই সাইক্লিন সম্পর্কে কিন্তু আমাদের একটু বিস্তারিতভাবে জানা দরকার, কারণ সাইক্লিন এমন একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কিন্তু পুরো কোষচক্র জুড়েই কিন্তু থাকে, কিন্তু তাদের অ্যামাউন্ট কোনো সময় বেশি হয়, কোনো সময় কমে যায়। যখন বেশি হয় তারা কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টর বা নির্দিষ্ট কন্ট্রোল ফ্যাক্টর তৈরি করে, যেমন এনপিএফ, এসপিএ মানে এসফেজ অ্যাক্টিভেটর এই ধরনের। আবার যখন তাদের কমে যায় তখন কিন্তু তারা আবার সেই ফ্যাক্টরগুলো কিন্তু ডিগ্রেড হয়ে যায়।
সাধারণত পুরো কোষচক্র জুড়েই কিন্তু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যে উৎসেচকটা বলেছিলাম, যেটা অ্যাপোএনজাইম পার্ট, সেটার অ্যামাউন্টটা কিন্তু সবসময় ফিক্সড থাকে, সেটার অ্যামাউন্ট কিন্তু কোনো সময় পরিবর্তিত হয় না। কিন্তু এই যে সাইক্লিন রয়েছে, সাইক্লিন অ্যামাউন্টের পরিবর্তনের জন্যই কিন্তু এইসব ফ্যাক্টরগুলো কোনো সময় গঠিত হয়, কোনো সময় এরা ভেঙে যায়। কারণ সাইক্লিনের অ্যামাউন্ট যখন সব থেকে বেশি হয় তখন কিন্তু এরা সিডিকের সাথে যুক্ত হয় বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয় এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টর তৈরি করে। আবার যখন সাইক্লিনের পরিমাণ কমে আসে তখন কিন্তু এরা সিডিকে থেকে বিযুক্ত হয়ে যায় বা এখান থেকে খুলে আসে, যার ফলে কিন্তু এই ফ্যাক্টরগুলো আর তৈরি হতে পারে না। দেখো এখানে আমি একটা গ্রাফের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যেমন দেখো দু ধরনের সাইক্লিন আমি দেখেছি, একটা হচ্ছে G1 সাইক্লিন আর একটা হচ্ছে এম সাইক্লিন বা এম ফেজ সাইক্লিন বা P45 সাইক্লিন। এই এম ফেজ সাইক্লিন দেখো পুরোপুরি G1 দশায় কিন্তু এদের পরিমাণ সব থেকে কম থাকে বা লোয়েস্ট থাকে। তারপরে G2 দশার থেকে কিন্তু এরা তৈরি হতে থাকে, এরা সংশ্লেষিত হতে থাকে এবং এম দশায় কিন্তু এদের সর্বাধিক এরা কিন্তু সংশ্লেষিত হয়। ঠিক মেটাফেজ দশার পর কিন্তু এরা কিন্তু আবার কিন্তু তাদের ডিগ্রেডেশন হয়ে যায়, আবার কিন্তু তাদের অ্যামাউন্টটা লো হতে থাকে এবং আবার কিন্তু G1 দশায় সম্পূর্ণরূপে এরা বিলুপ্ত হয়। ঠিক একই রকমভাবে G1 সাইক্লিনও কিন্তু G1 দশায় তাদের সর্বাধিক তাদের অ্যামাউন্ট দেখা যায় এবং এম দশায় কিন্তু সব থেকে লোয়েস্ট দেখা যায়। যার ফলে কি হয়, P45 এম সাইক্লিন এম দশায় সব থেকে বেশি বৃদ্ধি পায় বলে এরা কিন্তু এমপিএফ তৈরি করতে পারে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করতে পারে সিডিকের সাথে যুক্ত হয়ে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয়ে। ঠিক G1 সাইক্লিনও কিন্তু একই রকমভাবে এস ফেজ অ্যাক্টিভেটর তৈরি করে G1 দশায়। এইখানে দেখো আমি একটা সিমেট্রিক ডায়াগ্রামের মধ্যে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো যখন ইন্টারফেস দশায় G1 সাইক্লিন দেখো এই সিডিকে সাথে যুক্ত, যে সিডিকেটা দেখছো এই সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে এইভাবে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কিন্তু এরা তৈরি করতে পারে এসফেজ অ্যাক্টিভেটর এবং এসফেজ অ্যাক্টিভেটর সংশ্লেষ দশা সম্পন্ন করার পরে কিন্তু এই G1 সাইক্লিনটা সম্পূর্ণ রকমভাবে ভেঙে যাওয়ার ফলে আবার সিডিকে কিন্তু উন্মুক্ত হয় এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে, এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার এই সিডিকে যখন এমফেসিস দশায় প্রবেশ করে তখন কিন্তু এরা আবার P45 সাইক্লিনের সাথে সংযুক্ত হয়, দিয়ে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করে যা মাইটোসিসকে সম্পাদন করে এবং মেটাফেজ দশার পরে কিন্তু আবার এই G1 সাইক্লিন P45 সাইক্লিন ভেঙে যায়, যার ফলে সিডিকে আবার উন্মুক্ত হয়ে যায়, যার ফলে আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। দেখো এখানে একটা এমফেজ ডিলেইং ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরটা কি করে, যদি P45 সাইক্লিন যুক্ত হওয়ার আগেই যদি এরা সিডিকের সাথে যুক্ত হয়ে যায়, কারণ এদের আকৃতি কিন্তু অনেকটা P45 সাইক্লিনের মতনই, যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু এ সিডিকের একটা কম্পিটিটিভ ইনহিবিশন করে দেয় এবং এই কম্পিটিটিভ ইনহিবিশনের ফলে কিন্তু এরা কিন্তু আর এই P45 সাইক্লিন বা এম সাইক্লিনের সাথে যুক্ত হতে পারে না এবং এমপিএফ তৈরি করতে পারে না। এই এমফেজ ডিলিং ফ্যাক্টর কিন্তু এস দশার শেষের দিকে কিন্তু এরা বিলুপ্ত হয়ে যায়, যার ফলে কিন্তু এমপিএফ তৈরি হতে পারে। যদি ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণরূপে সংঘটিত না হয়, ডিএনএর প্রতিলিপিকরণ, তাহলে কিন্তু এমফেজ ডিলেইং ফ্যাক্টর কিন্তু কখনোই বিলুপ্ত হবে না। যদি আবার ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো ড্যামেজ থাকে তাহলেও কিন্তু এই ডিলেইং ফ্যাক্টরগুলো কিন্তু কখনোই থাকবে না, বিলুপ্ত হবে না, যার ফলে কিন্তু এমপিএফ গঠিত হবে না এবং কোষ বিভাজন সম্পন্ন হতে পারবে না। তাহলে এই এমফেজ ডিলেইং ফ্যাক্টর কিন্তু P45 সাইক্লিনকে তৈরি হতে দেয় না, এক নম্বর মানে হচ্ছে P45কে সিনথেসিস করতে দেয় না এবং সিডিকের সাথে যুক্ত হতে দেয় না, এবং এরা ক্রোমোজোম কনডেনসেশনেও কিন্তু বাধা দেয় এস ফেজে। মানে যখন চলে ডিএনএ রেপ্লিকেশন চলে তখন যদি হিস্টোনের সাথে ওরা কনডেনসেশন করে দেয় তাহলে কিন্তু ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রিপ্লিকেশন হতে পারবে না, সেটাকে কিন্তু ওরা বাধা দেয়। আচ্ছা, আরেকটা প্রোটিন যেটাকে বলছি P53 প্রোটিনস, এরা কিন্তু সাধারণত P53 জিন থেকে এরা কিন্তু মানে কোড করা হয়, P53 জিনের মাধ্যমে এরা কোডেড হয় এবং এরা সিনথেসিস হয়, এবং এই ধরনের জিনকে বলা হয়ে থাকে টিউমার সাপ্রেসার জিন। কারণ এই ধরনের প্রোটিনসগুলো যদি ডিএনএতে কোনো রকম ড্যামেজ থাকে, তাহলে কিন্তু ওরা এস ফেজ অ্যাক্টিভেটরকে ব্লক করে দেয় বা বাধা দিয়ে দেয়, যার ফলে কিন্তু এস ফেজ অ্যাক্টিভেটর নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং সংশ্লেষ দশা আর সম্পন্ন হয় না, সংশ্লেষ দশা বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু ডিএনএ সিনথেসিস হয় না।
এবং যার ফলে ডিএনএ ড্যামেজটা কিন্তু তখন রিপেয়ার হওয়ার একটা চান্স পায়, যার ফলে কিন্তু ক্যান্সার কিংবা এরকম কিন্তু কোনো রকম দুরারোগ্য ব্যাধি কিন্তু সৃষ্টি হতে পারে না। অনেক সময় এই P53 প্রোটিনের অভাবে কিন্তু ক্যান্সার সংঘটিত হয়। এখানে কিন্তু আমি বিভিন্ন রকম জিন সম্পর্কে আমি দেখি, যেমন WEE1 জিন থেকে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সংশ্লেষিত হয়, CDC2 জিন থেকে P45 সাইক্লিন সংশ্লেষিত হয় এবং CDC25 থেকে G1 সাইক্লিন সংশ্লেষিত হয়। বেশ, তা আজকের মতন ভিডিওটা কিন্তু এইটুকুই। যদি তোমাদের কোনো রকম অসুবিধা থেকে থাকে, যদি কোনো জায়গায় কোনোদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।